লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেলিম আইসো, বসো সেলিম। হ্যালো 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 মাইক্রোফোন চেক। হ্যালো হ্যালো। লিডার শুনলাম ডিজিএফআইআর বিএসএফ এর প্রধানদের সাথে জরুরি বৈঠকে বসছিলেন, তা হঠাৎ ওনাদের সাথে কি বিষয় নিয়ে বৈঠক করলেন লিডার? বৈঠক না কইরা কোনো উপায় আছে সেলিম? দেশের পরিস্থিতি দেখতেছ না তুমি? কলকাতায় শুভেন্দু যেদিন থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে সেদিন থেকেই তো সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের লোকজনদেরকে হত্যা করা হচ্ছে। আবার অপরদিকে সীমানা নিয়েও বিভিন্ন রকমের কাহিনী শুরু করে দিছে। বিএসএফকে কোনো কিছু না জানিয়েই ওরা সীমান্তে খুঁটি নির্ধারণ করতেছে। এইগুলো তো মেনে নেওয়ার মতো না। তাই ওনাদেরকে নিয়ে বৈঠকে বসছিলাম কেমনে কি করা যায়। ওরা যদি একের পর এক এরকম ঘটনা ঘটাইতেই থাকে তাহলে তো আমাদের লিডার ঠিকই বলছেন আপনি। আগে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল তখন তাও সীমান্ত হত্যাটা অনেকটাই কমিয়ে নিয়ে আসা গিয়েছিল, কিন্তু এখন এই শালার বেটা ক্ষমতায় আসার পর এর পরিণাম আরো দিন দিন বেড়েই চলেছে। এভাবে তো আর চুপ করে বসে থাকা যায় না লিডার। ঠিকই করছেন আপনি। চুপ করে বসে থাকলে তো হইব না সেলিম। এভাবে যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে ওরা আরো আমাদের উপর সুযোগ পেয়ে বসবে। সেই সুযোগ ওদেরকে দেওয়া যাইব না। যেমন করে পাকিস্তান নেপাল সীমান্তে একজনকে গুলি করে মারলে ওরাও পাল্টা জবাব দিয়ে দেয়, আমাদেরকেও ঠিক সেই রকমই করতে হইব। আমরা কোনো অংশেই দুর্বল না, সেটা ওদেরকে বুঝিয়ে দিতে হইব সেলিম। লিডার শামসুর সাথে আজকে বলছিলাম আপনার কথাটা নিয়ে। শামসুরে প্রস্তাব দিলাম আবারও জনতা পার্টিতে ফিরে আসার জন্য। শামসুর জন্য প্রেসিডেন্ট এখনো সেক্রেটারির পদটা যে খালি রাখছে সেটাও শামসুকে জানাইলাম লিডার, কিন্তু শামসু কোনোভাবেই রাজি হইল না। বলতেছে বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে সেটা যেমন ফিরানো যায় না, শামসুর কথাও ঠিক সেরকমভাবে ফিরানো কোনোভাবে সম্ভব না। লিডার ওকে যতই বোঝানো হোক না কেন, ও কোনোদিনও আর জনতা পার্টিতে ফিরে আসবে না। আমাদেরকে ওকে বাদ দিয়েই চিন্তা করতে হবে। তাহলে আর কি করার সেলিম? ওকে ফেরানোর জন্য তো যত রকমের চেষ্টা করার সবই তো আমার দিক থেকে আমি করলাম। তুমি তো সেটা খুব ভালো করেই জানো সেলিম। তোমারে দিয়েই সব কিছু করাইলাম। শামসু যদি না ফিরতে চায় তাহলে তো আর জোর করে ফেরানো যায় না। সকলেই চাপ দিতেছে সেক্রেটারি নির্বাচনটা তাড়াতাড়ি করার জন্য। আগামী সপ্তাহতেই তাহলে নির্বাচনটা কইরা ফেলাই। সাংগঠনিক কার্যকলাপ তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হইব সেলিম। কি বলো তাহলে তুমি? লিডার আমি ওইটাই বলি। যার জন্য এতদিন দেরি করলেন সে তো আর দলে ফিরবে না। ওর আশা করার আর কোনো প্রয়োজন নাই। সবাই যেহেতু চাইতেছে নির্বাচনটা
অতি তাড়াতাড়ি দিয়ে ফেলেন, তাহলে সাংগঠনিকভাবে দলকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যাইব। যেভাবে দুর্নীতি শুরু হয়েছে, এতে কইরা তো আমাদের অতি জরুরি একজন সৎ এবং নিষ্ঠাবান সেক্রেটারি নির্বাচন করা খুবই জরুরি হইয়া পড়ছে লিডার। সৎ এবং যোগ্য ব্যক্তি যাতে সেক্রেটারি নির্বাচিত হইতে পারে, সেই জন্যই তো এবার আমি ইলেকশন করার প্রস্তাব দিছি। এবার ইলেকশনের মাধ্যমেই সেক্রেটারি নির্বাচন করা হইব সেলিম, যাতে করে কেউ আর পরবর্তীতে কোনো রকমের অভিযোগ তুলতে না পারে। সকলেই যাকে যোগ্য মনে করবে সেই এবার দলের সেক্রেটারি নির্বাচিত হইব। এখানে আর কারো কোনো হাত থাকবে না। যে কয়জন প্রার্থী হয়েছে এদেরকে দিয়া তো আমি ভরসা পাই না। একমাত্র এখানে ফজলে রাব্বি যোগ্য বলে আমার মনে হয়। অপরদিকে মোল্লা আবার তোফায়েল গ্রুপ থেকে হানিফরে দাঁড় করানো হয়েছে। এদের সবার বিরুদ্ধেই তো নানান রকম অভিযোগ আছে। আর আমার তো মনে হইতেছে এই দুজনের যে কোনো একজনই নির্বাচিত হইব। ফজলে রাব্বি যদি এখানে যোগ্য ব্যক্তি থাকে, তাহলে সবাই যদি সেটা মনে করে, তাহলে ওই নির্বাচিত হইব। এতে তো আর আমার কোনো আফসোস নাই। আর তোমারে যে নির্দেশ দিয়েছিলাম শফিকরে আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করার জন্য, সেটা কি করলা? পুলিশরে আমি নির্দেশ দিয়ে দিছি। আইজি অলরেডি 3টা টিম মাঠে নামাইছে। সমস্যা নাই লিডার, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যাইব শফিক। বেশিক্ষণ আর লুকিয়ে থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব ওরে গ্রেপ্তার করার ব্যবস্থা করো। সাংবাদিক কিন্তু পুরো ক্ষেপা আছে। ওরে গ্রেপ্তার করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। চলো তাহলে সেলিম, এখন ওটা হোক। হাসান, আমার উপর কিন্তু শফিকের এই মামলাটা নিয়ে খুব চাপ প্রয়োগ হয়েছে। যেভাবে হোক ওরে কিন্তু আগামী 24 ঘন্টার ভিতরে যেখান থেকে পারো গ্রেপ্তার করিয়া নিয়ে আসবা। তাছাড়া কিন্তু কারোর উপর কোনো রকমের চাপ প্রয়োগ কমবে না। স্বয়ং প্রেসিডেন্ট কিন্তু এই বিষয়টা তদারকি করতেছে। আর স্বরাষ্ট্র দপ্তর থেকেও আমার উপর অনেক চাপ প্রয়োগ হইতেছে। সমস্যা নাই স্যার, আপনাকে এত চাপ নিতে হইব না। দুর্জয় স্যারের নির্দেশে অলরেডি 2টা টিম ভাগ হইয়া ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় শফিকরে খুঁজে বেড়াইতেছে। 24 ঘন্টা সময় লাগবেই না। তার আগেই আমাদের হাতে শফিক গ্রেপ্তার হয়ে যাইব। আপনি এই বিষয়টা নিয়ে আর বেশি চাপ নিয়েন না। চাপ কি আমার এমনি এমনি নিতে হয়? আমি যে সব সময় কি চাপের উপর থাকি সেটা তো তোমাদেরকে বোঝানো যাইব না। দরকার পড়লে দুর্জয়ের নেতৃত্বে যেমন 2টা টিম কাজ করতেছে, তুমিও তাহলে আলাদাভাবে আর একটা টিম নিয়ে মাঠে নাইমা পড়ো। আজ রাতের ভিতরেই শফিককে আমি জেলের ভিতরে দেখতে চাই। বাড়তি কোনো কথা কিন্তু কারো কাছ থেকে
শুনবো না আমি। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে রমনা থানা থেকে একটা টিম নিয়ে আমি নিজের মাঠে নাইমা পড়তেছি। আজ রাতের ভিতরেই শফিকরে গ্রেপ্তার করে নিয়ে চলে আসবো। আপনি এই বিষয়ে বিন্দু পরিমাণ চাপ নিয়েন না। যদি পাতালেও লুকিয়ে থাকে, সেখান থেকেই আমাদের হাতে আইসা ওরে গ্রেপ্তার হইতে হইব। শোনো, শফিক যেহেতু এলাকা থেকে ঢাকাতে ঢুকছে, এর মানে ওই নিশ্চয়ই তোফায়েল অথবা মোল্লা গ্রুপের কারো কাছে শেল্টারের আছে। তাই ওদের দুইজনের প্রত্যেকটা বাংলো বাড়ি, ফার্ম হাউস, প্রয়োজন পড়লে ওদের নিজস্ব বেডরুমেও প্রবেশ করবা। তারপরেও ওরে গ্রেপ্তার করতে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না। তোমাদেরকে সব রকমের রাইটস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে তোমরা যে কোনো জায়গায় সার্চ করতে দেখতে পারো। এ ব্যাপারে তোমাদেরকে কেউ যদি কোনো রকমের বাধা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে বিষয়টা আমারে জানাইবা। বুঝতে পারছো এখন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। গেলাম তাহলে এখন আমি। আসসালামু আলাইকুম। ভাই, শফিকের তো সব কিছুই শেষ হয়ে গেল। দল থেকেও বহিষ্কার হইল, আবার এমপি পদও স্থগিত ঘোষণা করা হইল। ওরে কি এইবার কোনোভাবে গ্রেপ্তারি পরোয়ানাটা বন্ধ করা যায় না? এই বয়সে কিভাবে ওই জেল জরিমানা সহ্য করবে? বেচারা তো আমাদের জন্য এ পর্যন্ত অনেক কিছুই করলো। ওরে কি কোনোভাবে গ্রেপ্তারের হাত থেকে বাঁচানো যায় না ভাই? কেমনে ওরে বাঁচাইবা হানিফ? একেবারে বিষয়টা পুরোটাই সরাসরি হয়ে গেছে। সব কিছু একেবারে শেষ কইরা তারপর আমাদের কাছে আইছে। এটা তো সম্পূর্ণ শফিকের ভুলের কারণেই ওর আজকে এই পরিস্থিতি হয়েছে হানিফ। এখান থেকে ওরে ফেরানোর আর কোনো রাস্তা নাই। ওকে এবার গ্রেপ্তার হইতে হইব। স্বয়ং প্রেসিডেন্ট নিজে এই বিষয়টা হ্যান্ডেল করতেছে। এখন প্রেসিডেন্টের উপর দিয়ে কি আর কথা বলা যায়? তাও সেই দিন আমি শফিকের বিষয় নিয়ে অনেক তর্কাতর্কি করছি। বেশি তর্কাতর্কি করা যাইব না এখন। সামনে সেক্রেটারি নির্বাচন, কথাটা মাথায় রাখো। নির্বাচন তো সামনেই। এ নির্বাচন নিয়ে যে কাহিনী শুরু হয়ে যাইতেছে, শামসুর বিরুদ্ধে কাউকে তো কোনো রকমের কথা বলতে দেখলাম না সেই সময়। শামসুরে এখন দল থেকে বের করে দিছি, আর সকলের মুখে কথা পড়ছে। প্রার্থীর তো এখন অভাব নাই। যে মোল্লা গ্রুপ জেল খাটতে খাটতে জীবন শেষ হয়ে যাইতে লাগছিল, স্বয়ং মোল্লা নিজেও পালায় পালায় বেড়াইতো, সে মোল্লা এখন সেক্রেটারি পদে নির্বাচন করার জন্য প্রার্থী হয়ে দাঁড়াইছে। এদের জন্য এত কিছু কইরা কি লাভ হইল আমাদের? এখন এরা আমাদের প্রতিপক্ষ হিসাবে মাঠে নামতেছে ভাই। মাঠে নামছে, তাতে কি হয়েছে? নামতে দাও, দেখি না কিভাবে তোমারে রাইখা ওরা নির্বাচিত হয়। আমি যেখানে তোমার পিছনে আছি, সেখানে তোমার এত চিন্তা করার কোনো প্রয়োজন তো আমি
দেখতেছি না তোমারে কিভাবে নির্বাচিত করে নিয়ে আসতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুমি চাপ মুক্ত থাকো, দেখো তোমারে কিভাবে এখান থেকে নির্বাচিত করে নিয়ে আসি আমি। একটু আগে ভাই নওশাদ ফোন দিছিল, বলল মোল্লা নাকি প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসছিল। দেখেন গা তলে তলে আবার কোন গুটু লাইন মনে হয় তৈরি করতেছে মোল্লা। আসলে আমাদের ভুল হয়েছে সেই সময়, সাথে সাথে যদি মোল্লা গ্রুপকে জামিনে বের কইরা না নিয়ে আসতাম তাহলে এখন আর এই চাপগুলো নিতে হইতো না। ওদেরকে সেক্রেটারি নির্বাচন হওয়ার পরেই জেল থেকে বের করে নিয়ে আসাটা দরকার ছিল। আরে বাদ দাও তো ওদের কথা, ওদেরকে আর কয়জনে বা ভোট দিব? ওদের কি দলের ভিতরে সে আগের মতো প্রভাব আছে নাকি? একে একে শামসু ওদেরকে একেবারে ধ্বংস করে দিয়া তারপর দল থেকে বের হয়েছে। যতই পারাপারি করুক না কেন, কোনোভাবে ওরা আর নির্বাচনে জিততে পারবে না। তোরে সেই আগের প্রভাব নষ্ট হয়ে গেছে। তুমি আর এই বিষয় নিয়ে চাপ নিও না তো, ওটো এখন যাইতে হইব এক জায়গায়। কিরে শামসু, আইসস তাহলে তুই? বসে রে। তা গুরু, আপনি কখন ফ্যাক্টরি থেকে আইসা পড়লেন? এই তো শামসু কিছুক্ষণ আগেই আসলাম আমি। তা তোর শামসু কি খবর? কুটি গেছিলি? কোথা থেকে আসতেছিস? গেছিলাম গুরু স্বরাষ্ট্র দপ্তরে, সেলিম ভাইয়ের সাথে বৈঠক করলাম। একটা আলোচনা করার আছিল তো, তাই সেলিম ভাইয়ের সাথে আলোচনা করলাম। আসলে বগুড়া সদর থানার ওসিডি ট্রান্সফার করে বান্দরবন পাঠাইলাম। আর ওইখানে যে তদন্ত অফিসার ছিল আরিফ, ওরে প্রমোশন দিয়ে ওসি চেয়ারে বসানোর জন্য বললাম সেলিম বাইরে। কেন হঠাৎ করে সদর থানার ওসিরে বান্দরবন ট্রান্সফার করার সিদ্ধান্ত নিলি কেন? এই ওসি কি কোনো রকমের কোনো ঝামেলা টামেলা করছিল নাকি রে? ঝামেলা করে নাই মানে? এই ওসি তো পুরো ডিস্টার্ব। আমার কথার বাইরে গিয়া শফিকের হইয়া দালালি করে। এখন বান্দরবন ট্রান্সফার করে দিছি, দেখমনি ওরে কর শফিক বাপ কিভাবে ওইখান থেকে বাসায় নিয়ে আসে গুরু। ও তাইলে এই অবস্থা। শফিকের হইয়া তাহলে এতদিন কাজ করে আইসেছিল ওসি। তার শফিকরে যে গ্রেপ্তার করার নির্দেশ দিল তা কি হইল? শফিকরে তো এখনো গ্রেপ্তার করতে পারলো না পুলিশ। শফিকরে কি খুঁজা পাইতেছে না নাকি? সমস্যা নাই, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যাইব। পুলিশ ওরে খোঁজার জন্য অন্য হয়ে মাঠে কাজ করতেছে। আর আমিও বইলে আইছি যে হয়তো ওই না হয় মোল্লার শেল্টারে আছে, আর তা না হয় তোফায়েলের সেন্টারে আছে। এই দুই জায়গায় খুঁজলে ওরে গ্রেপ্তার করা যাইব। রাস্তা দেখাই আইছি, দেখা যাক এখন কি করে ওরা। চলেন ভিতরে যাইব, ফ্রেশ হয়ে আমার আবার বের হইতে হইব। বড় ধরনের একটা
মিশন পরিচালনা করতে চাইতেছি সামনে, তাই ওসমান ভাইয়ের সাথে বসতে হইব। শোন শামসু, যে মিশনই পরিচালনা করস না কেন, কোনোভাবে যেন তোর এই মিশন ফ্লাশ না হয়, তাহলে কিন্তু প্রেসিডেন্ট খুবই কষ্ট পাইব। উনি কিন্তু এখনো তোরে অনেক বিশ্বাস করে, তাই যা করার সাবধানে করিস। সমস্যা নাই গুরু, আমি যদি কোনো কাজ করি সেটার প্রমাণ কেউ খুঁজে বের করতে পারবে না কখনোই। আপনার এই বিষয় নিয়ে চাপ নেওয়া লাগবে না। আপনি ফ্যাক্টরি দেখাশোনা করতে থাকেন, আর এইদিকে আমি দেখতেছি। তাইলে মাস্টার, প্রথমে কি নন্দীগ্রাম উপজেলা দিয়াই শুরু করতে চাইতেছ নাকি? হাবিব ভাই, এক লগে তো আর সব কয়টা উপজেলা ধরা যায় না, আস্তে আস্তে একটা একটা কইরা শেষ করতে হইব। নন্দীগ্রাম দিয়া শুরু করি, পরে বাদ বাকিগুলোও এক এক কইরা ধরলেই হইবনি। দপ্তর সম্পাদকরে বইলা দিছি আমি নন্দীগ্রাম উপজেলার কমিটিতে একটা নোটিশ পাঠাই দেওয়ার জন্য। আর জনতা পার্টির বগুড়া জেলার যে ফেসবুক পেজ আছে ওইখানেও একটা পোস্ট করে দিতে বলছি। দপ্তর সম্পাদক কি আপনার কাছে সাইন নেওয়ার জন্য যায় নাই গতকালকে? আমি তো ওরে আপনার কাছে পাঠাইছি। মাস্টার, গতকালকে বিকেলে দপ্তর সম্পাদক আমার চেম্বারে গেছিল, বলল তুমি নাকি পাঠাইছো নন্দীগ্রাম উপজেলা কমিটিটা বিলুপ্ত ঘোষণা করার ফর্মটা দিয়া। পরে আমিও সব কিছু পইরা টইরা সাইন করে দিছি। আর ফেসবুকে পেজে তো পোস্টও দেখলাম, ভালোই হয়েছে। এই নন্দীগ্রাম সবচাইতে বেশি দুর্নীতির সরাসরি হয়ে গেছে, ওদেরটা দিয়াই শুরু করছ, এটাই সবচাইতে বেশি ভালো হয়েছে। সারারা একেবারে সব কিছু লুইটা পুইটা খাওয়া শুরু করে দিছিল, কোনো কিছু আর দেখাশোনা নাই। যেমন কইরা শফিক সব কিছু উল্টা পাল্টা করে ফেলাইছিল। ওরা যে সেরা থাকবো এটাই তো স্বাভাবিক। ওই নন্দীগ্রাম কমিটিটা তো সভাপতি সেক্রেটারি দুইটাই শফিকের লোক ছিল। তো তারে সামনে রাইখা শফিক এই কমিটিটা টাকা খাইয়া দিছে। সেই জন্যই তো শফিকের মতো ওদেরও সেম অবস্থা। তো তারে দিয়া অনেক কারুবারু করাইয়া এই কমিটিটা সম্পূর্ণ ওরা নিয়ে নিছিল। অন্যান্য কমিটিতে তো একজন আমার লোক আর একজন তোতার লোক ছিল, কিন্তু এই কমিটিতে সভাপতি সেক্রেটারি দুইটাই ওদের ছিল। আমি তো আর তখন বুঝতে পারি নাই যে ওরা এইভাবে দুর্নীতির স্বর্গরাজ্য খুলে বসবো। সরল মনে আমিও শিকার হইয়া দিয়ে দিছিলাম কমিটিটা। এখন করবনি দুর্নীতি, কমিটিও বিলুপ্ত করে দিছি। আর ওইদিকে শফিকেরও কেরাসমতি সব শেষ হয়ে গেছে। এদের সাথে সাথে শফিকের যে কয়টা সঙ্গপঙ্গ ছিল, শুধু এদেরকে কমিটি থেকে বিলুপ্ত করলে হইব না, পুলিশ দিয়াও ধইরা দিতে হইব। সরকারের টাকা আত্মসাৎ কইরা নিজেদের ব্যাংক ব্যালেন্স অর্থ বাড়ায়। এইবার প্রত্যেকটার জায়গা মতো হাত দিতে হইব মাস্টার। একটাও যেন কোনোভাবে এই দুর্নীতির টাকা হজম করতে না পারে। প্রত্যেকটারে পুলিশ দিয়া ধরাই দিতে হইব। শুধু কমিটি বিলুপ্ত করলেই হইব না,
সাথে সাথে আইনি ব্যবস্থাও নিতে হইব এদের বিরুদ্ধে। গতকালকের নিউজ দেখার পর দেখেন গা, শফিকের লোকজন এমনিতেই কতগুলো গা ঢাকা দিয়ে ফেলাইছে। ওরা বুঝা ফেলাইছে যে শফিকের পিছনে থাইকা কত বড় বাঁশটা খাইছে এক একজন। শফিক তো সবাইরে এতিম কইরা জেলখানায় চলে যাইব। বাদ বাকিটির অবস্থাতে কি করবো সেইটাই বুঝা পারায় পড়বো না। ওরা কিভাবে দলের সাথে বেইমানি কইরা শফিকের হইয়া নির্বাচন করে, এইবার ঠেলা কিভাবে সামলায় সেটাও দেখার আছে। তার তোতা কই? তোতারে তো দেখতে পারতেছি না। ওর সাথে দরকার ছিল, গতকাল রাত্রে থেকে ফোন দিতেছি, ফোনই বন্ধ দেখা। তোতার খবর তো আমি বলতে পারলাম না মাস্টার। গতকালকেই আমার সাথে তোতার কথা হয়েছিল। আমারে বলতেছে যে ওরা নাকি ঠিকাদারি একটা লাইসেন্স বানাইবো, অবৈধভাবে টাকা পয়সা ইনকাম না কইরা বৈধ পথে টাকা পয়সা ইনকাম করতে চায়। সেই জন্য আমারে বলল ঠিকাদারি একটা লাইসেন্স বানাই দেওয়ার জন্য। আমিও ওরে বললাম যে মমিনের কাছে যাইয়া আমারে ফোনটা ধরাই দিস, আমি সব কিছু বইলা দিমুনি। পরে উঠা চইলা গেল। এখন পর্যন্ত তো আমারে ফোন দিল না। বলল যে ওইখানে যায় আমারে ফোনে ধরাই দিব। পরে কি হইল আর তো আমারে ফোন টোন দেয়। ওই তো এইভাবে ফোন বন্ধ করে রাখার কোনো কথা না, নাকি আবার পুলিশে ওরে ধরে নিয়া চইলা গেল। যে তাহলে এই মামলা নিয়া উপর মহল থেকে পুলিশের উপর চাপ প্রয়োগ হয়েছে। আর এই চ্যাংরাও তো কোনো কিছু মাইনা কুইনা চলতেছে না, ওপেনে চলাফেরা কইরা বেড়াইতেছে। কখন যে আবার মোচর দিয়ে তুইলা নিয়ে যায় তার তো কোনো গ্যারান্টি নাই। গতকালকে থেকে ফোন বন্ধ। আমার তো আবার অন্যরকম মনে হইতেছে, যদি চ্যাংরাডারে পুলিশে ধরে নিয়ে যায়। তোমার কথা তো একেবারে ফালাই দেওয়া যায় না মাস্টার। এরকম হইতেও পারে। আমিও ওরে বারবার কালকে সতর্ক করছি, বলে এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো চাপ নিতে পারবো না। শামসু ভাই বলছে বিষয়টা দেখবে, শামসু ভাই দেখবেনি। আমি বলছি তোর নিরাপত্তা তুই নিজে নিয়ে থাক। শামসু বলছে দেখাই ওপেনে এইভাবে চলাফেরা করার দরকার নাই। কে শোনে কার কথা? এক কাজ করো মাস্টার, থানায় একটু যোগাযোগ করিয়া দেখো তো তোতারে কি পুলিশে আবার ধরলো নাকি। থামেন দেখি, ওসির সাথে যোগাযোগ করিয়া দেখি আগে তোতারে কি পুলিশে ধরলো নাকি। তুমি ওসিরে ফোনটা দাও। ওসিরে ফোন দিলেই সকল খবর জানা যাইব। আসসালামু আলাইকুম মোল্লা ভাই। ওয়ালাইকুম সালাম। হাজি আইছো? বসো হাজি। কেমনি কি মোল্লা ভাই, প্রেসিডেন্টের সাথে যে কথা বলতে গেছিলেন তা কি কথা বললেন প্রেসিডেন্টের সাথে? কথা বলে কি ভালো মন্দ কোনো কিছু বুঝতে পারলেন? প্রেসিডেন্ট কি এখনো সেই আগের মতোই আমাদের উপর রাগ করে আছে, না ওনার মন কিছুটা নরম হয়েছে? ওনার সাথে কথা বইলা ওনার হাব ভাব কোনো কিছু কি
বোঝা গেল মোল্লা ভাই। আর প্রেসিডেন্টের মতিগতি, প্রেসিডেন্ট তো সকলের উপরই খেইপা আছে। এক এক করে নাকি সব কয়টা দুর্নীতিবাজদের ধরে ফেলাইব প্রেসিডেন্ট। শফিকের এই ঘটনাটা সকলের সামনে আসাতে প্রেসিডেন্টের মাথা নষ্ট হয়ে গেছে। শফিককে তো দল থেকে বহিষ্কার করছেই, লগে আগামী 24 ঘন্টার ভিতরে ওরে গ্রেপ্তার করার নির্দেশও দিয়ে দিছে। লগে কইরা যে কয়টা দুর্নীতিবাজ আছে সবার বিরুদ্ধে নাকি কড়া অভিযান চালাইব প্রেসিডেন্ট। যা পারে করুক, ওইটা নিয়ে তো আপাতত আমাদের চিন্তা নাই। বর্তমানে আমাদের নামে তো আর কোনো রিপোর্ট প্রেসিডেন্ট খুঁজা বের করতে পারবো না। এতদিন তো আমরা রাজনীতির বাইরেই ছিলাম, তাই আমাদের আপাতত এই সমস্ত দুর্নীতির বিষয় নিয়ে কোনো রকমের কোনো চাপ নেওয়া লাগবে না। তা আপনি তো আবার ওইদিকে যাইয়া শফিকের পক্ষ নিয়ে কথা বলেন নাই তো কোনো? না না হাজি, কি যে বলো না তুমি। এখন শফিকের পক্ষ নিয়ে কথা বলালা প্রেসিডেন্টের সামনে কোনোভাবেই ঠিক হইব না। সেইটা আমি খুব ভালো করেই জানি। শফিকরে আরো উল্টা তুফাইলের নামে নানান রকমের কথা বলে আইছি, যে তুফাইলের আশকারাতেই শফিক এই পর্যায়ে আইসা পৌঁছাইছে। শফিকের নামে এখন প্রেসিডেন্টের কাছে তদারকি করলে উল্টা যে চুদন খাইতে হইব সেটা আমরা খুব ভালো করেই জানি। শফিকের নামে তদারকি করার সময় শেষ হয়ে গেছে। সেইটাই ভাই, শফিকের নামে এখন কোনো রকমের তদবির করা যাইব না, তাইলে প্রেসিডেন্ট আমাদেরকে উল্টো আরো অন্যরকম চোখে দেখবে। এখন সেক্রেটারি নির্বাচন যে কয়দিন না হয় সে কয়দিন প্রেসিডেন্টের সাথে তাল মিলা চলাটাই আমাদের জন্য সবচাইতে ভালো হইব ভাই। এখন আর কোনো রকম কোনো ভুল করা যাইব না। তাই এবার সিলেকশন না কইরা ইলেকশন করতেছে কেন, এই ব্যাপারে কিছু বললেন না লিডারকে? আর আপনি যে আবারও প্রার্থী হইতেছেন সেইটা কি ওনারে জানাইছেন? সেইটা আমি জানাইছি প্রেসিডেন্টকে, যে এবার আমিও সেক্রেটারি পদে নির্বাচন করতে চাইতেছি। প্রেসিডেন্ট এতে কোনো অমত দেখায় নাই। প্রেসিডেন্ট বলছে সবারই এইখানে নির্বাচন করার অধিকার আছে। প্রেসিডিয়াম সদস্যরা যাকে বেছে নিব সেই সেক্রেটারি হইব, এতে কারো কোনো হাত নেই। প্রতিবার তো ইলেকশন মাধ্যমে একবারও সেক্রেটারি নির্বাচিত করা হয় নাই। তাই এইবার এই পন্থা প্রেসিডেন্ট সমর্থন করতেছে, যাতে করে এককভাবে কেউ সুবিধা না নিতে পারে। দলের জন্য সকলেই পরিশ্রম করছে, তাই সকলেরই নাকি এইখানে অধিকার রয়েছে। দেখা যাক হাজি, সামনে কি হয়। চলো এবার ওঠো, এক জায়গায় যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাইলে
চলেন।